মৌলিক অধিকার প্রতিষ্ঠাসহ সুষ্ঠু নির্বাচনেই ফিরতে পারে গণতান্ত্রিক ধারা। সেই লক্ষ্যে ৩ জোটের রূপরেখা বাস্তবায়ন করেনি নির্বাচিত সরকার। তাই ৯০-এর গণ অভ্যুত্থানের লক্ষ্য অর্জিত হয়নি বলে মনে করেন সেই আন্দোলনের সংগঠকেরা। বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর ওপর বহাল থাকতে হবে চাপ। ১৯৮২ সালের ২৪শে মার্চ সামরিক শাসন জারি করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। সে বছরই শিক্ষা দিবস সামনে রেখে আন্দোলনের নামে ছাত্ররা গড়ে ওঠে ছাত্র সংগ্রাম পরিষদ। মজিদ খানের বিতর্কিত শিক্ষানীতির বিরুদ্ধে ৮৩ সালের ২৪শে ফেব্রুয়ারি শিক্ষা ভবন ঘেরাও মিছিলে চালানো হয় গুলি। প্রাণ দেন জয়নাল জাফর দীপালি। আন্দোলন তীব্রতর করতে এক পর্যায়ে গঠিত হয় ১৫ দলীয় জোট। সরকার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৮৭ সালের ১০ মে রাজধানীর 0 পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লেখা নূর হোসেন। পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ৯০-এ প্রাণ দেন জেহাদ ও ডাক্তার মিলন। এর জেরে বেগবান হয় আন্দোলন। ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। এতে স্বৈরাচারের পতন হলেও অর্জিত হয়নি সেই গণ অভ্যুত্থানের লক্ষ্য। ৯০-এর স্বৈরাচার পতনের পরে ৯১-এর নির্বাচনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল তারা রাষ্ট্র ক্ষমতায় আসলো খালেদা জিয়ার নেতৃত্বে। সেটা ক্ষমতায় এসে তারা কিন্তু সেই অঙ্গীকারগুলো রাখলেন না এবং ইভেন কি ৩ জোটের যে রূপরেখা সেই রূপরেখাও কিন্তু তারা মেনে চললেন না। যারা এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসছে, দুটি প্রধান রাজনৈতিক দল, তারা সেই আগের সামরিক সরকারের মতোই ছলে বলে কৌশলে ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য তারা নানা রকম ফন্দি ফিকিরের আশ্রয় নিলেন। গণ অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন ৯০-এর আন্দোলনের সেই সংগঠকেরা। জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি সেটা গড়ে তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তাদেরকে ঐক্যবদ্ধ করা যায়নি বলেই তো আজকে আমাদের এই অবস্থা বা আমাদের এই পরিণতি। শুধুমাত্র আইন করে, শুধুমাত্র সংবিধান করে যে আমরা গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবো না, ৯০ পরবর্তী আমাদের যে করুণ ইতিহাস সেটাই প্রমাণ করে। ক্ষমতায় গিয়ে আগের অঙ্গীকার ভুলে যাওয়া রাজনৈতিক দলগুলোর যে সংস্কৃতি, তা থেকে বের হয়ে আসার চর্চায় ফিরতে হবে বলে মনে করছেন ৯০-এর গণ আন্দোলনের সংগঠকেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবারতন্ত্র ও সন্ত্রাসবাদ থেকে বেরিয়ে আসতে আগামী নির্বাচনে তরুণদের ব্যালট বিপ্লবের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানানো হয়। পাশাপাশি বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবিও জানানো হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে এই আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে বক্তারা বলেন, সরকার জুলাই আগস্ট আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে। বিতর্কিত লোককে উপদেষ্টা বানিয়ে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে। কেন করছে? কেন আজকে আহত নিহত পরিবাররা সঠিক মর্যাদা পাচ্ছেন না? এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ করেছেন কিনা? অনতি বিলম্বে এই যারা উপদেষ্টা আছেন বিতর্কিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। শহীদ ও আহতদের পরিবার পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না উল্লেখ করে বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারে সবাইকে সোচ্চার থাকতে হবে। প্রত্যেকটি শহীদ পরিবারের একজন সদস্যদেরকে আর্থিক ব্যবস্থা এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে সেই শহীদ পরিবার পাশে সরকারকে অতি দ্রুত দাঁড়াতে হবে। তো আমার মনে হয় যে আমাদেরকে এখন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে, যেন আমরা ভবিষ্যতে একটা ফ্যাসিজম মুক্ত একটা সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারি। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়েছে উল্লেখ করে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের বিচার ঠেকাতে তৎপর তারা। বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করছে উল্লেখ করে ভোট বিপ্লবের ডাক দেন তিনি। আপনাদের হাতে ক্ষমতা তুলে নিন, এই ক্ষমতার মাধ্যমে আগামীর যে ব্যালট বিপ্লব হবে সেই বিপ্লবে এই সকল লুটেরা, চাঁদাবাজ, মাস্তান, মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র, তাদেরকে বাংলাদেশে তাদের কবর রচনা করুন। এ সময় গণকমিশন গঠন করে আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের দাবিও জানায় জাতীয় নাগরিক কমিটি। আমাদের শাহাদাত ফরাজি সাকিব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছাড়লেও দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে গণ অভ্যুত্থানের ৩ মাস উপলক্ষে এক অনুষ্ঠানে একথা জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের সময়ে অনেক প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী দলীয় নেতাদের মতো দায়িত্ব পালন করেছেন। এই দাসত্ব থেকে প্রশাসনকে মুক্ত করা জরুরি। এজন্য সবার পরামর্শ চান উপদেষ্টা। আওয়ামী লীগের বৈষম্যের শিকার সচিব ও আমলাদের মধ্যে যারা এখনও সুস্থ আছেন তাদের চাকরিতে পুনর্বহাল করার অনুরোধ জানান উপদেষ্টা আসিফ। আর বলেন, জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না। এছাড়া রাজনৈতিক দলগুলোকেও ছাত্র জনতার আন্দোলনে চেতনা ধারণের আহ্বান জানান তিনি। ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পৌঁছত। আমরা তো সচিব পর্যায়ে পরিবর্তন করছি, এডিশনাল সেক্রেটারি পর্যায়ে পরিবর্তন করছি, বিভিন্ন অধিদপ্তরের ডিজি পরিবর্তন করছি, কিন্তু প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর। গণতান্ত্রিক যাত্রা ভিন্ন হলেও বৈষম্যহীন দেশ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে জুলাই বিপ্লব নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীন বাংলাদেশ আর কোনো দেশের করদ রাজ্য হবে না। সংসদীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না নতুন বাংলাদেশে। সেমিনারে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যৎ। এই বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। এ সময় বক্তারা বলেন, সচিবালয় সহ বিভিন্ন জায়গা থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণ করতে হবে। আমাদের গণতান্ত্রিক পথযাত্রায় রাস্তা ভিন্ন ভিন্ন হবে বিভিন্ন দলের, কিন্তু আমরা যেন একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকি যে এই জাতির স্বার্থকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব এবং এই জাতিকে আর কখনো অন্য কোনো রাষ্ট্রের করদ রাজ্য হওয়ার জন্য আমরা। বিপ্লব যদি ব্যর্থ হয়, এই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। আমরা বাংলাদেশকে ব্যর্থ হইতে দিব না ইনশাআল্লাহ। এখনো সরকারের মধ্যে অফিসে আদালতে ফ্যাসিবাদের দোসরদের অবস্থান রয়েছে, এদেরকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে উন্নয়নের জন্য ভারতকে নীতি পরিবর্তন করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন সমাধানের রাজনীতি কি শীর্ষক আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ভারতের কর্তৃত্বসুলভ মনোভাবের কারণে 54 নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগের মানসিকতা থেকে বেরিয়ে এসে নতুন বয়ান তৈরি করতে হবে। যদি বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন আপনারা মনে করেন, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ। একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করতে হবে। মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ, দুইটা দেশের মধ্যে, দুইটা দেশের মানুষের মধ্যে মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স, যে হস্তক্ষেপ করা যাবে না। সেবা নয়, অর্থ সম্পদ অর্জন মূল লক্ষ্য ছিল বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর। ক্ষমতার অপব্যবহার করে জলাশয় ভরাট, জমি দখল ও সরকারি অর্থ লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ। রাজধানীর নিউ মার্কেট থানায় ব্যবসায়ী অদূত হত্যা মামলায় বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার হন 11 নভেম্বর। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে কয়েকটি মামলার আসামিও তিনি। নিয়োগ, টিআর, কাবিখা, উন্নয়ন প্রকল্প সহ এমন কোনো খাত নাই যেখান থেকে তিনি গত 16 বছরে টাকা নেননি। জলাশয় ভরাট, নামমাত্র মূল্যে দখল করতেন অন্যের জমিও। এমনকি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে নিতেন মোটা অঙ্কের টাকাও। উপজেলার সংলগ্ন যে সে ভবনটা করছে, এই ভবনটা হয়েছে, এই জমিটা হয়েছে আমাদের পৈতৃক সম্পত্তি। উন্নয়ন থেকে অনেক বঞ্চিত, অথচ উনি ওনার পরিবার আজকে শীর্ষ ধনীর কাতারে চলে গেছে। যে মানুষ এত দুর্নীতিবাজ হতে পারে, উনি ওনার মেয়ে জামাইকে আমেরিকায় একটা ক্লিনিক করে দিয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে ছেলে সুনাম দেবনাথ গড়ে তোলেন মাদকের সিন্ডিকেট। বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার আসামিও তিনি। বাবার প্রভাবশালী থেকে তারপরে এই থেকে আসলে সে মাদক ব্যবসায় জড়িত হয়েছে এবং মাদকটা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছে। সরকারি ও দখলকৃত জমি উদ্ধারে আইনি সহায়তার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সরকারের কাছে আমরা প্রপার প্রস্তাব পাঠাতে পারি প্রপার চ্যানেলে, যাতে এই সম্পত্তিটা যদি সরকারি হয় তাহলে তাদেরকে থেকে নিয়ে নেওয়া যায় কিনা সেই ব্যবস্থা হবে। কিন্তু যদি তাদের হয় কিংবা ব্যক্তির হয়, সেক্ষেত্রে ব্যক্তিকে প্রমাণ করতে হবে জমিটা তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শম্ভুর দাখিল করা হলফনামা অনুযায়ী 15 বছরে আয় বাড়ে 26 গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর আজিমপুরের একটি বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল 8টার দিকে ওই বাসার সাবলেটে ভাড়া থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় ঢুকে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও প্রতিবেশীরা বলছেন, শিশুটির মায়ের নাম ফারজানা আক্তার। আজিমপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন তিনি। কাজ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে 60 মুদ্রাক্ষরিক পদে। একই বাসায় ঘটনার একদিন আগে বৃহস্পতিবার সাবলেট ভাড়া নেন এক তরুণী। তিনি শুক্রবার সকাল 8টার দিকে আরও 3 জন পুরুষকে নিয়ে ওই বাসায় প্রবেশ করে ফারজানাকে চড়থাপ্পড় দেন। এক পর্যায়ে তারা বাসার মালামালের সাথে ফারজানার 8 মাস বয়সের শিশু সন্তানকেও নিয়ে যান। 2 বছর আগে বাসা ভাড়া নিলেও গত 5 মাস যাবৎ আলাদা থাকছেন ফারজানা জাফর দম্পতি। এই ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দেয়নি ভুক্তভোগী পরিবার, তবে স্বতঃস্ফূর্তভাবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চাচা আছেন নাকি, তাড়াতাড়ি আমাকে আমার মেয়ে নিয়ে চলে গেছে। তো তখন আমি তো বুঝতেই ছিলাম না, উনি এত আতঙ্কিত আর কথা জড়াই যাচ্ছিল। বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিয়েছে। পুলিশ এখন বলছে নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। মাদক কেনাবেচায় বাধা দেওয়া ও বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয় সালমা খাতুনকে। এই ঘটনায় মাবিয়া সুলতানা সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়ার দুপচাচিয়ায় উম্মে সালমা খাতুন হত্যার ঘটনায় র্যাবের তদন্তে আসামি করা হয় তারই ছোট ছেলে সাদ বিন আজিজুরকে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রেম ও হাত খরচের টাকার জন্য নিজের মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় সে। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। তবে শুক্রবার দুপুরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে নতুন তথ্য। পুলিশ বলছে, অনৈতিক কর্মকাণ্ডে বাধা ও বাসা ভাড়া বিরোধের জেরে বাড়ির ভাড়াটিয়া মাবিয়া হত্যা করে গৃহবধূ উম্মে সালমা খাতুনকে। এ ঘটনায় মাবিয়া সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয় রাউটার। এছাড়া মাবিয়ার বাসা থেকে মেলে বাড়ির মালিক নিহত সালমার ফ্ল্যাটের চাবি। এই ঘটনায় নিহতের স্বজনেরা জানান, র্যাব সুষ্ঠু তদন্ত না করেই আসল অপরাধীদের বাদ দিয়েছে। সন্তানকে অভিযুক্ত করে মানহানিসহ দেশ বিদেশে মিথ্যা খবর ছড়িয়েছে, যা ক্ষমার অযোগ্য। রিমান্ডে থাকা ছোট ছেলে সাদের মুক্তির দাবিও জানান তারা। আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই, আমার মায়ের সবচেয়ে প্রিয়, সে এমন কাজ করতে পারে। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরো হোক এবং সুষ্ঠু বিচার হোক। আমার ভাগনা যেহেতু কিছুই করেনি, তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক। 7 মাস আগে বাসা ভাড়া নেন মাবিয়া। গত 3 মাস ধরে ভাড়া পরিশোধ করেননি বলে জানান নিহতের স্বজনেরা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। শাহজালাল বিমানবন্দরে রানওয়ের পাশে প্রিয়াঙ্কা হাউজিংয়ের 6টি ভবন ভাঙা হবে। কারণ বহুতল এই ভবনগুলো ফ্লাইট ওঠানামায় ঝুঁকি তৈরি করছে। রাজুক জানিয়েছে, অনুমোদনের বাইরে উঁচু করেছেন ভবনের মালিকেরা। বর্ধিত অংশ ভেঙে ফেলতে এরই মধ্যে কমিটি করেছে সিভিল এভিয়েশন। রাজধানীর উত্তরার প্রিয়ঙ্কা রানওয়ে সিটি 1 নম্বর রোডের 9 নম্বর প্লটের বাড়িটির অনুমোদন 3 তলার, কিন্তু করা হয়েছে 7 তলা। 13 নম্বর প্লটের বাড়িটির 4 তলার অনুমতি নিয়ে 8 তলা করা হয়েছে। 26, 30, 36 ও 51 নম্বর প্লটের ভবনগুলোর উচ্চতাও বাড়ানো হয়েছে। প্রিয়ঙ্কা হাউজিং কর্তৃপক্ষ এ নিয়ে কথা বলতে রাজি হয়নি। সিভিল এভিয়েশন জানায়, ভবনগুলো বিমানবন্দরের ফ্লাইট ওঠানামায় ঝুঁকি তৈরি করেছে। 3rd টার্মিনাল চালু হলে সংকট বাড়বে। যখন তারা দেখবে যে এখানে বাংলাদেশে, ঢাকায় আমাদের সেফটি মার্জিনটা আমরা মেনটেন করতে পারছি না, তখন কিন্তু বড় বড় এয়ারলাইন্সগুলি বাংলাদেশে আসতে অনীহা দেখাবে। সো এটা আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, এটা আমাদের দেশের রাজস্বের জন্য ক্ষতিকর, এটা আমাদের দেশের সার্বিক অর্থনীতি এবং সম্মানের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো এই ছোট ছোট জিনিসগুলো, বাট এগুলি দিস হ্যাজ ভেরি বিগ ইমপ্লিকেশন অন টোটাল এভিয়েশন অ্যাসপেক্ট। এরই মধ্যে রানওয়ের পাশে 13টি ভবন চিহ্নিত করা হয়েছে। অনুমোদনহীন অংশ ভাঙার পদক্ষেপ নিচ্ছে রাজুক। এছাড়া প্রিয়াঙ্কা হাউজিংয়ের ঝুঁকিপূর্ণ অংশে নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। সুপারিশ করা হয়েছে যে আপদে
তৎকালীন সময় এটা ওখানে সিভিল এভিয়েশনের উচ্চতা পূর্ণাঙ্গ যাচাই করা হবে এবং এখানে যে নির্মাণাধীন ভবন রয়েছে সেই ভবনগুলির নির্মাণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট অথরাইজড অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা হাউজিংয়ের 6টি ছাড়া উত্তরার কলাবতী ভবন, খিলক্ষেতের সোহাগ ভিলা সহ আরও 7টি স্থাপনা রয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা 50 লাখ, যার সবগুলোই তৈরি হয়েছে অবৈজ্ঞানিকভাবে, আর এর প্রতিটি চালকও অবৈধ। নতুন করে যাতে আর তৈরি হতে না পারে তাই এর উৎস বন্ধের পাশাপাশি সরকারিভাবে উদ্যোগ নিয়ে বৈজ্ঞানিক উপায়ে এসব বাহন সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। 3 চাকার রিকশার সাথে লাগানো হয়েছে ব্যাটারি, যাত্রী তোলা হচ্ছে 2 থেকে 4 জন পর্যন্ত, অথচ এই রিকশার নিয়ন্ত্রণে যে ব্রেক লাগানো হয়েছে তার দাম মাত্র 22 টাকা। এসব রিকশার গতি যে নিয়ন্ত্রণ করা যায় না তা স্বীকার করলেন এর চালকেরা। এগুলোর মধ্যে তো ব্যাটারি লাগায়, আবার নতুন নতুন গাড়ি বানাতেছে। অনেক সময় ব্রেক করলে দেখা যায় ঋণের 2 সাইড দা ব্রেক উপর দা ওইটা জায়গা, তখন ব্রেকে কুলাইতে পারে না। ঢাকার 1.5 শতাধিক কারখানায় অবৈজ্ঞানিকভাবে তৈরি করা হচ্ছে এসব ঝুঁকিপূর্ণ রিকশা। যারা এসব রিকশা বানাচ্ছেন তাদেরও নেই কোনো কারিগরি দক্ষতা। ব্যাটারি চায়না থেকেই চলে আসতে, তখন ক্যারিং খরচ বেশি থাকার কারণে তারা বাংলাদেশি এখন ফ্যাক্টরি নিয়ে বসছে। বিশেষজ্ঞরা বলছেন এসব রিকশা যারা বানাচ্ছেন আর যারা চালাচ্ছেন তারা কেউই প্রশিক্ষিত নয়। এ সকল বাহন যাত্রীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। যত পরিমাণ ডাম্পিং করছেন তার থেকে বেশি কিন্তু উৎপাদন হচ্ছে। সো উৎপাদনের জায়গা থেকে গিয়ে নিয়ন্ত্রণটা করলে পরে এটা একটা টেকসই হওয়ার সম্ভাবনা হবে, নতুন পরিসংখ্যানটা এক জায়গায় নিয়ন্ত্রিত থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাটারি চালিত রিকশা তৈরির উৎস বন্ধের বিকল্প নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন কারখানা বন্ধের পাশাপাশি মূল সড়ক থেকে এসব রিকশা বন্ধ করতে হবে। যেগুলি ঢুকে গেছে প্রধান সড়ক থেকে সরিয়ে ধাপে ধাপে শাখা সড়কে নিয়ে যেতে হবে। আস্তে আস্তে যেহেতু শাখা সড়কে চাপ বাড়বে, ডেফিনেটলি সেটা বাণিজ্যের বিচরণ ক্ষেত্র যদি কমে যায় অর্থনৈতিকভাবেই কিন্তু সে মার্জিনালাইজড হয়ে যাবে। সড়কে যে পরিমাণ ব্যাটারি চালিত রিকশা আছে তা পুরোপুরি বন্ধ করার সুযোগ নেই, তাই এগুলোকে দ্রুত সময়ের মধ্যে বৈজ্ঞানিক উপায়ে সংস্কার করা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে কি পরিমাণ এই ব্যাটারি চালিত রিকশা চলছে আর এগুলোর চলাচল কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে? টাঙ্গাইলে বলতে আমি টাঙ্গাইল পৌরসভার একটি পরিসংখ্যান দিই। এই শহরে অটোরিকশা চলার অনুমতি রয়েছে 5000-এর কাছাকাছি, আর ব্যাটারি চালিত অটোরিকশা 5500। কিন্তু এই দুটি যানবাহনে যে পরিমাণ অনুমোদন দেওয়া হয়েছে ঠিক তার 3 থেকে 4 গুণ চলছে শুধুমাত্র এই পৌর এলাকাতে। এর বাইরে জেলা জুড়ে যে কি পরিমাণ রিকশা এবং অটোরিকশা ব্যাটারি চালিত চলছে তার সঠিক হিসাব আমরা কোথাও থেকে পাইনি। আর নিয়ন্ত্রণ কি হচ্ছে, আসলে এটা অনিয়ন্ত্রিত অবস্থা। পৌরসভা থেকে একটি ট্রেড লাইসেন্স দিচ্ছে, যে ট্রেড লাইসেন্সের উপর ভিত্তি করে এই রিক্সা অটো রিক্সাগুলি চলছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সকাল 7:20 দেখেন এই মুহূর্তে কিন্তু শহরের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রয়েছে সেই জায়গায় কিন্তু এইভাবে অটোরিকশা দাঁড়িয়ে রয়েছে, এবং যার ফলে কিন্তু যানবাহন চলাচল কোনো কোনো ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। আর সকাল 8:30 পর থেকে কিন্তু এটা যানজটে রূপান্তরিত, এবং পুরো শহর জুড়ে শহরে এমন কোনো জায়গা নেই, নতুন বাস স্ট্যান্ড, পুরাতন বাস স্ট্যান্ড, শান্তিকুঞ্জ মোড়, নিয়ালা মোড়, কুমুদিনী কলেজ গেট সহ শহরের অধিকাংশ জায়গাতে কিন্তু এই অটোরিকশাগুলোতে কারণে যানজটের সৃষ্টি হয়। আর এগুলো নিয়ন্ত্রণে সঠিক কোনো পদক্ষেপ আমরা নিতে দেখছি না, কারণ আপনি জানেন যে উচ্চ আদালতে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও জেলা শহরগুলোতে সেগুলি কার্যকর হতে আমরা খুব বেশি দেখছি না। এতে করে অনেক দুর্ভোগ প্রভাব হচ্ছে। এর বাইরে যেটা রয়েছে এই যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলি, এগুলি কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এটার গতি নিয়ন্ত্রণের কোনো সেভাবে ভালো ব্যবস্থা নেই, যে কারণে যেসব চালকরা চালায় তারাও কিন্তু দক্ষ নয়, যে কারণে এই অদক্ষ চালকদের কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটছে। আর সবচেয়ে বড় যে কথা হচ্ছে পৌরসভার রাস্তার যে দৈর্ঘ্য এবং প্রশস্ত এর সাথে মিল রেখে কোনো তালিকাই তৈরি করা হয়নি, এবং এর সাথে মিল রেখে রিক্সা এবং অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়নি। সড়কের যে পরিমাণ যানবাহন নিতে পারে তার 3 থেকে 4 গুণ অনুমোদন দেওয়া হয়েছে, আর যে অনুমোদনটা দিয়েছে সেটাও অবৈধ। আর এই কারণে শহরবাসী চরম দুর্ভোগে পড়ছে। শহরবাসী যেটা বলছে যে পরিকল্পিতভাবে শহরের জন্য যেসব যানবাহন চলাচলের উপযোগী রয়েছে সেগুলি অনুমোদন দেওয়া হোক, যাতে দুর্ঘটনা কমে।
আর এই যানজট থেকে তারা নিরসন হতে চাচ্ছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে অবৈধ রিক্সা এবং অটো রিক্সার চলাচলের যে দুর্ভোগ তার সর্বশেষ। মামুনুর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু বরিশালের পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে ব্যাটারি রিক্সার চলাচল নিয়ন্ত্রণ কিভাবে করা হচ্ছে, আর এগুলো নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? আলামিন, বরিশালে এই অটোরিকশা চলাচল কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে জানাবেন, কোনো অভিযোগ কি রয়েছে? আলামিন, শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমরা এই মুহূর্তে আলামিনের সাথে সংযুক্তি স্থাপন করতে পারছি না। যাচ্ছি পরের খবরে। দীর্ঘদিন মামলা নিষ্পত্তি না হওয়ায় বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের সুফল পাচ্ছেন না বিচার প্রার্থীরা। ৬টি মামলার বিচার প্রক্রিয়া নির্ধারিত ১৮০ কার্যদিবস পেরিয়েছে। একটির বিচার ঝুলে আছে ২১ বছর। এর পেছনে সাক্ষ্য গ্রহণজনিত জটিলতা, পুলিশের তদন্ত প্রতিবেদন দিতে দেরি সহ নানা কারণ দেখছেন আইনজীবীরা। ২০০২ সালে চালু হওয়া বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিভিন্ন ধরনের ৩৪১টি মামলা বিচারাধীন। এর মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলা ৬টি। প্রতিটি বিচারের জন্য নির্ধারিত ১৮০ কার্যদিবস পেরিয়েছে। ভিপি ফারুক হত্যা মামলা পেরিয়েছে ২১ বছর। আমরা পুরুষ মানুষ কোর্টে আসি যাই, কিন্তু এটার কষ্টটা ভোগ করে আমাদের মা বাবা, আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চারা এটা ভোগ করে যে এটা কী জিনিস। আমার স্ত্রী সন্তান নিয়ে আমি ঠিকমতো ঘর সংসারে থাকতে পারিনি। আমরা যারা এই মামলার আসামি সবাই আমরা ভুক্তভোগী। আইনজীবীদের মতে উচ্চ আদালতের স্থগিতাদেশ, সাক্ষ্য গ্রহণজনিত জটিলতা, সরকারি কৌশলীদের গাফিলতি এবং পুলিশের তদন্ত প্রতিবেদন দিতে দেরির কারণে মামলাগুলো ঝুলে আছে। বিগত দিনের পিপি যারা ছিলেন বা দায়িত্বে যারা ছিলেন, আসলে তাদের গাফিলতির জন্যই এত বিলম্বিত হয়েছে বিভিন্ন মামলা। পুলিশের বর্তমান অবস্থা, আগের কথা আমি বলি, সম্পূর্ণ রাজনৈতিকভাবে এটাকে নেগলেক্ট করা হয়েছে। তারা যথাসময়ে সেই রিপোর্টগুলো প্রদান করে নাই। তবে দেরির অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে নানা আইনি জটিলতায় মামলা বিলম্বিত হয়। আমাদের পক্ষ থেকে চেষ্টা করি, তারপরে যে মামলাগুলো ধরেন আপনার এই যে স্টে অর্ডার থাকে, সেটাকেও আমরা অনেক সময় তদবির করে আবার এটাকে যাতে আবার চালু করা যায়। বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে বিচারক নিয়োগ দিয়ে কাজে গতি আনার কথা বলছেন আইনজীবীরা। বিচারকের স্বল্পতা দূর করে যত দ্রুত সম্ভব এই মানুষকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক, রায়ের মাধ্যমে মানুষকে নিষ্পত্তি করা হোক, এটা করা প্রয়োজন। এই ট্রাইব্যুনালে ২০১০ ও ১৫ সালেরও দুটি মামলা বিচারাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৭০টি চিকিৎসকের পদ শূন্য থাকায় সেবা ব্যাহত হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। নার্স, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ শূন্য আরও ৫৩টি স্টাফের পদ। জনবল চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১৯৮৯ সালে খুলনার বয়রায় প্রতিষ্ঠিত হয় ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা হাসপাতাল, যা ১৯৯২ সালে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর এবং ২০০৮ সালে ৫০০ শয্যায় উন্নীত হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রতিদিন ১৫০০ রোগী ভর্তি থাকেন হাসপাতালে। তাদের সেবা দিতে হিমশিম খান চিকিৎসক, নার্সরা। লোকবল কাঠামোয় ২৮৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন ২১৯ জন। এছাড়া নার্স, থেরাপিস্ট, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ৫৩টি পদ শূন্য। আমি ৭ দিন ধরে এই জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক মতন ট্রিটমেন্ট পাই না, চিল্লা পাল্লা হেলা করে তার উপর আছে যে ট্রিটমেন্ট চলতেছে। প্রত্যেক দিনই হচ্ছে যে ডিউটি করতে হচ্ছে সারাদিন, তো একটু অল্প আর কয়েকজন বেশি হলে আমাদের উপর প্রেশারটা একটু কম পড়তো আর কি। সকালে ওষুধ দেওয়া শেষ না হতে হতে ডাউন শুরু হয়ে যায়, এরপরে আবার দুপুর শিফটের ওষুধ দেওয়ার টাইম হয়ে যায়, আমাদের খুব কষ্ট হয়ে যায়। জনবল সংকটের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের যে ডিমান্ড, যেটা জনগণের যেটা দরকার জনবলের, সেটার জন্য কিন্তু আমরা বারবার চিঠি লিখে চলেছি, ঠিক আছে, নির্ধারিত মহলে। সেখান থেকে যদি সেই ধরনের ডিসিশন হয়, আমরা আশা করছি যে আমরা এই সমস্যার সমাধান করতে পারব। হাসপাতালটিতে 16টি বিভাগে 31টি ওয়ার্ড রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুইক রেন্টাল চুক্তির বিষয়ে আদালত রায় দিলেও চুক্তি থেকে বের হতে সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান।
বলেছেন কমিটির মাধ্যমে অনিয়মগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতুর কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরুর ঘোষণা দেন তিনি। পাশাপাশি ইস্টার্ন রিফাইনারির নতুন একটি ইউনিটও নির্মাণ হবে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, গ্যাস সংকট নিরসনে 2 বছরের মধ্যে নতুন করে 100টি কূপ খনন করা হবে। আর সাগরে গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হবে আগামী ডিসেম্বরে। আন্তর্জাতিক যেসব চুক্তি সেগুলো কিন্তু সহজে এগুলো থেকে বের হয়ে যায় না, বের হয়ে যাওয়া যায় না। আমরা একটা কমিটি করেছি, তো সেই কমিটি এইসব অনিয়মগুলো খতিয়ে দেখতেছে। কারণ আমাদেরকে অনিয়মগুলো জানতে হবে। অনিয়মগুলো যে না জেনে আমি যদি আবেগবশত বলে যে না আজকে আমি অমুকের চুক্তি কেটে দিলাম, সাথে সাথে কিন্তু আমাদের মামলায় জড়াতে হবে। ব্যবসা বাণিজ্য সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সহ 3টি বিষয়ে নিশ্চয়তা চাইলেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ এর সভাপতি শওকত আজিজ রাসেল। অন্য 2 বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রয়োজন মতো ডলার সরবরাহের নিশ্চয়তা। দেশ থেকে পাচার হয়ে যাওয়া বিপুল পরিমাণ অর্থ দ্রুত উদ্ধারেরও তাগিদ দেন এই ব্যবসায়িক নেতা। বলেন, ছোট বড় সব ব্যবসায় এখন পার করছে কঠিন সময়। বছর 2 ধরে টানা ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে দেশে বিনিয়োগ বলতেই নেই। বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মত পর্যবেক্ষকদের, যা বিনিয়োগকারীদের আস্থা আরও কমিয়ে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের আমদানির জন্য এলসি খোলার পরিমাণ প্রায় 7% কমেছে। এ সময় শুধু মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে প্রায় 41%। আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই আমাদের দরকার, নিরবিচ্ছিন্ন। আমাদের এই যে পলিটিক্যাল যে আনরেস্ট, এটা আমি মনে করি কন্ট্রোলে আনা দরকার। ব্যাংকে যে ডলারের সংকট, এটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। আমি জানি না কেমনে। চলমান সংকট উত্তরণে এফবিসিসিআইকে এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ীদের, যদিও এ মুহূর্তে নেতৃত্বহীন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। শিগগিরই একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করতে চান শিল্প মালিকরা। এতে জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি দেশে ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশা বিটিএমএ সভাপতির। এফবিসিসিআই এবং আরও অনেকগুলো চেম্বার আছে। বিগত দিনে এগুলো ছিল সরকারের মনোনীত ক্যান্ডিডেট এবং সরকারের একটা প্রভাব ছিল এটার উপরে। যতদিন পর্যন্ত এই প্রভাবটা থাকবে, তারা কিন্তু অগ্রসর হবে না। তারা পার্সোনাল এজেন্ডা অথবা সরকারের এজেন্ডা পালন করার জন্য আসবে। আমি মনে করি এবার যেভাবে আমি তফসিল ঘোষণা হবে শুনেছি, যেভাবে ভোট হবে শুনেছি, এবার একটা সুযোগ আছে নিরপেক্ষ ক্যান্ডিডেট দাঁড়ানোর এবং জিতে আসার একটা সুযোগও আছে। বিগত সরকারের সময় দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এতে বেড়ে গেছে মূল্যস্ফীতির হার। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবার আগে এফবিসিসিআই সহায়তায় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার পরামর্শ দেন তিনি। আপনি টাকা চুরি করেছেন, আপনার টাকার ভর্তুকি কিন্তু আমরা যারা প্রকৃত ব্যবসায়ী আমরা দিচ্ছি। এটা তো এরকম হওয়া উচিত না। আমি মনে করি যে টাকাগুলো চুরি হয়েছে, যে টাকার কস্ট অফ ফান্ড, এটা সরকারকে আলাদা করে আমাদেরকে, আমরা যারা নিষ্ঠার সাথে ব্যবসা করি, আমাদেরকে আলাদা ট্রিটমেন্ট দেওয়া উচিত। অর্থনীতির নানা খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীদের আশা, শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। উম্মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক লেনদেনে কর ফাঁকির তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক বাড়তি কর হারের জন্য বিদেশি কর্পোরেটগুলোর মধ্যে ফাঁকির প্রবণতা থাকতে পারে। তাই দেরিতে হলেও ট্রান্সফার প্রাইসিং বিধিমালার প্রয়োগ শুরু ইতিবাচক উদ্যোগ। বিদেশি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বলছে, তদন্ত হয়রানি মুক্ত রাখতে এনবিআরকেও নিজস্ব সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করতে হবে। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে ব্যবসা করা সহযোগী ইউনিটেও কাঁচামাল, পণ্য, সেবা কেনাবেচা করে। আইনগতভাবে এমএনসিগুলো ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে সহযোগী ও অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে তাদের অর্জিত আয় বরাদ্দ করতে পারে। সেক্ষেত্রে কর ফাঁকির কৌশল হিসেবে আমদানি রপ্তানিতে ওভার বা আন্ডার ইনভয়েসিং করতে পারে। এক্ষেত্রে কম কর্পোরেট কর দিতে হয় এমন দেশগুলোতে বেশি আয় দেখানোর প্রবণতাও থাকতে পারে। এসব অস্বচ্ছতা খুঁজে বের করে কর ফাঁকি রোধে 2012 সালে ট্রান্সফার প্রাইসিং বিধিমালা প্রণয়ন করা হয়। সম্প্রতি সেই নীতি প্রয়োগ করে
অডিট শুরু করেছে এনবিআর। বিদেশ থেকে তার সহযোগী প্রতিষ্ঠান থেকে আমদানি করে, মানে র মেটেরিয়াল হোক বা ফিনিশ গুডসগুলো আমদানি করে বাংলাদেশে বিক্রি করছে, বা বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সেবা, অপারেশনাল ফিস, টেকনিক্যাল ফিস, কনসাল্টিং, এই ধরনের বিভিন্ন সেবা নিয়ে বাংলাদেশে পণ্য উৎপাদন বা সেবার কাজে নিয়োজিত আছে। তো এই ক্ষেত্রে ট্রানজ্যাকশন প্রাইস যদি মিসপ্রাইস হয়ে যায়, মানে প্রাইসিংটা যদি ঠিকভাবে না থাকে, তাহলে বাংলাদেশ সরকার তার যে ফেয়ার অ্যামাউন্ট অফ রেভিনিউ বা রাজস্ব সেটা হারানোর সম্ভাবনা থাকে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং যুক্তরাজ্য ভিত্তিক সংস্থার সহায়তায় বৈশ্বিক একটি লেনদেনের ডাটাবেজে প্রবেশাধিকার পেয়েছে বাংলাদেশ, যার মাধ্যমে 3 কোম্পানির আন্তর্জাতিক লেনদেন পর্যালোচনা চলছে। পর্যায়ক্রমে তদন্ত হবে সব বহুজাতিক প্রতিষ্ঠানে। তবে এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সংগঠন। সক্ষমতা তৈরি করতে হবে এবং তার মাধ্যমে হয়তো ওনারা আরেকটু ইমপ্রুভ করবেন বিফোর এটাকে স্কেল আপ করার আগ পর্যন্ত। তো আমার আশা থাকবে এনবিআরের ওই ইনভেস্টমেন্ট থাকবে যাতে কোনো হয়রানি না হয় এবং ইন্টার না থাকে, যে আনডিউ প্রেশার যাতে না দেওয়া হয়। তো স্ট্যান্ডার্ড জেনারেল অডিট যেখানে ওনারা দেখবেন একটা কমপ্লায়েন্ট কিনা বাই দি ট্রান্সফার প্রাইস পলিসি। বর্তমানে রাজস্ব বোর্ডের ট্রান্সফার প্রাইসিং সেলে কর্মকর্তা মাত্র 8 জন। তাই অডিট প্রক্রিয়া আন্তর্জাতিক মানের না হলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তার শঙ্কা দেখছেন সংশ্লিষ্টরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নভেম্বরে শুরু হয়েছে শীতের আমেজ। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে খোলা জায়গা ও নদী অববাহিকায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ায় কুয়াশা দেখা দিয়েছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহ বয়ে যাবার সম্ভাবনা নেই। আছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের শুরুতেই উত্তরে বইছে হিমেল হাওয়া। ভোর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যায়। নদী অববাহিকায় মাঝারি ও ঘন কুয়াশায় ছেয়ে থাকছে। দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চল এবং উপকূলীয় এলাকায় সূর্যের তেজ নামতে শুরু করেছে। কমছে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, অক্টোবরে সারা দেশে স্বাভাবিক বৃষ্টি হয় 160 মিলিমিটার, কিন্তু এবার তা হয়েছে 207 মিলিমিটার, অর্থাৎ 29 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে গেল মাসে। এতে ঘূর্ণিঝড় ডানার প্রভাবও ছিল। তাই কুয়াশার সাথে শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। বৃষ্টি বেশি হলে কি হয়, যে বাতাসের যে ভিতরে যে জলীয় বাষ্প থাকে সেটা বেশিরভাগ অংশ মাটিতে পড়ে যায়। পড়ে গেলে মাটিতে একটু থাকে, মানে একটু ময়েশ্চার থাকে। তাই সারাদিনে ওইটা একটু ইভাপোরেশন করলে সেটা বেশি দূর যায় না, ওই মাটির কাছাকাছিই থাকে। তাই যখন সারা রাতে যখন তাপমাত্রা 3-4 ডিগ্রি কমে যায় বা 5-6 ডিগ্রি কমে যায়, তখন ওইটা জমে কুয়াশা তৈরি হয়। নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ দেখা দিলেও তা এখন নিষ্ক্রিয়। তবে মাসের শেষে আরও একটি লঘুচাপ থেকে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। লঘুচাপ যে বলা হয়েছে, ওরকম লঘুচাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেটা নিম্নচাপে পরিণত হলে, যে হওয়ার উপক্রম যখন হবে, তখন থেকে কিন্তু আমরা শুরু করে দিব একেবারে ইন্টেন্স ওয়াচিং শুরু করব এবং আমরা তখন পূর্বাভাস দেওয়া শুরু করে দিব। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শীত মূলত ডিসেম্বর থেকে জেঁকে বসতে পারে। তবে রাজধানীতে পুরোদমে শীতের আমেজ অনুভূত হতে পারে মাঝ ডিসেম্বর থেকে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সঙ্গীত বিস্তারে নীরবে কাজ করে যাচ্ছেন নেত্রকোনা সদরের গুণী শিল্পী সুজন তোপদার। 15 বছর ধরে শিষ্যদের শেখাচ্ছেন বিভিন্ন ধরনের সঙ্গীত। স্বজনরা বলছেন, শিষ্যদের মাঝে বেঁচে থাকতে চান সুজন তোপদার। নেত্রকোনার সদর থেকে সুরের মূর্ছনা ছড়াচ্ছেন এককালের বেতার ও টেলিভিশন সঙ্গীত শিল্পী সুজন তোপদার। 15 বছর ধরে নিজ বাড়ি থেকে শিষ্যদের নিয়মিত তালিম দিয়ে আসছেন ষাটোর্ধ্ব এই শিল্পী। ওস্তাদজির কাছ থেকে ঠুমরি, নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত দীক্ষা নিচ্ছি। স্যার আমাদেরকে অনেক যত্ন ও আদরের সাথে গান শেখান, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। 1983 সালে সুজন তোপদার প্রথমবার বাংলাদেশ বেতারে গান করেন। টেলিভিশনে গান গেয়েও জয় করেন দর্শক শ্রোতার মন। তার গানের সংখ্যা 2000-এর বেশি। এলাকাবাসীর দাবি, গুণী এই শিল্পীকে সম্মাননা দেয়া হোক। বাণিজ্যিকভাবে তিনি গান এখানে শেখান না, উনি খুব যত্ন সহকারে এবং খুব আন্তরিকতার সাথে গান শেখান। স্থানীয়ভাবে সবাই আশা করি যে ওনার একটা সম্মাননা হওয়া উচিত।
শিষ্যরা তার শিক্ষাকে এগিয়ে নেবে এমন আশা শিল্পী সুজন তোপদারের। স্বজনরাও জানালেন একই কথা। উনি চান যে ওর শিষ্যরা যেন তার নাম উজ্জ্বল করে, তার নিয়ে বেঁচে থাকতে চান, শিষ্যরা মধ্যে গান ছড়াই দিতে চান। এখানে কিছু ছাত্রছাত্রী আছে, ওদেরকে আমি গান শিখাই এবং ওদেরকে গান শিখিয়ে আমি খুব তৃপ্তি বোধ করি। ক্লাসিক্যাল সঙ্গীতে সুজন তোপদারের হাতে খড়ি 1973 সালে শিল্পী সবিতা সেন রায়ের হাতে। পরবর্তীতে ওস্তাদ গোপাল দত্তের কাছেও তামিল নেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।